আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এবার 2027 মাধ্যমিক দেবে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে বহুরূপী গল্পটির সুন্দরভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো এবং কোন লাইন তুলে কোথায় থেকে প্রশ্ন হয় তা সবই আমি বলে দেব। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে শোনো। আমি বলে দিতে পারি, আমি যে লাইনগুলো বলবো তার বাইরে কোনো কোশ্চেন হবে না। আমাকে বিশ্বাস করতে পারো তোমরা, যে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। দেখো, বহুরূপী বহুরূপী কথার অর্থ হচ্ছে যে বহুরূপ ধারণ করতে পারে। অর্থাৎ কখনো হয়তো বাইজি সাজলো, কখনো হয়তো পুলিশ, কখনো হয়তো সন্ন্যাসী, এই যে বিভিন্ন ধরনের রূপ ধারণ করেন, যে জীবিকা নির্বাহ করে, তিনাকেই বলা হয় বহুরূপী। তাহলে এখানে আমরা তারই কিন্তু একটা পরিচয় দেখতে পাবো আমরা। তার আগে একটুখানি আমরা লেখক সম্পর্কে জেনে নিই। সুবোধ ঘোষ। দেখো, সুবোধ ঘোষ হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক। এই সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। ইনার আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। তিনার আমরা অনেক গ্রন্থগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে ক্যাকটাস, ভারতীয় ফৌজের ইতিহাস, গঙ্গোত্রী, ত্রিজামা, এগুলো হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত ছোটো গল্প। ত্রিজামাটা হচ্ছে তার ছোট্ট গল্প, তারপর নাটক। তো এই হচ্ছে আমাদের সুবোধ ঘোষ। তিনারই লেখা এর উৎস হচ্ছে এই বহুরূপী গল্পটার গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে এই বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে। তাহলে তোমরা পরীক্ষায় কীভাবে লিখবে? যদি বলে উৎস কীভাবে লিখবে, উৎসটা এভাবে লিখবে। ধরে নাও কোনো একটা কোশ্চিন দিয়েছে, তাহলে এভাবে লিখবে যে সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র কাব্যগ্রন্থের অন্তর্গত বহুরূপী গল্প থেকে উদ্ধৃত লাইনটি চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে। তাহলে এভাবে তোমরা লিখবে। প্রত্যেকটা 3 নম্বর বা 5 নম্বরের যখন কোশ্চিন আসবে তখন এভাবে তোমরা লিখতে পারো। আমি আবার বলে দিচ্ছি উৎসটা কীভাবে তোমরা লিখবে। সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র কাব্যগ্রন্থের বহুরূপী গল্প থেকে উদ্ধৃত লাইনটি চয়ন করা হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা এখানে যদি দেখি, তাহলে এখানে আমরা কয়েকটা কেন্দ্রীয় চরিত্র দেখতে পাবো। সেটা হচ্ছে, দেখো, কেন্দ্রীয় চরিত্র আমরা যদি দেখি, কেন্দ্রীয় চরিত্র রয়েছে কেন্দ্রীয় চরিত্র যদি আমরা দেখি, তাহলে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে, প্রথম হচ্ছে হরিদা। এই হরিদাই হচ্ছেন কিনা বহুরূপ ধারণ করবেন যিনি। ঠিক আছে। অন্যান্য চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা অনাদিকে দেখতে পাবো, একজন থাকবে অনাদি, ভবতোষ, আর আমাদের গল্পের কথক। এই 3 জন কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে দেখো, শুরু করছি আমি প্রথম থেকে। বলছে, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। তাহলে এই কথাটা কে বলছে? গল্পের কথক এই কথা বলছেন। অর্থাৎ গল্পের কথক ভবতোষ এবং অনাদি এরা কি করেছে? হরিদার বাড়ি গিয়েছে। সেখানে গিয়ে বলছে, এনারাই বলছে গল্প করে, যে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। এবার কি বলছে দেখো, উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। তখন এরা বলছে, কথক বলছে, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? কথকরা বলছে যে কেন 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 জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন আপনি শোনেননি? তাহলে জগদীশবাবু হচ্ছে ওদের তল্লাটেরই একজন ধনী ব্যক্তি, যিনি 11 লক্ষ টাকার মালিক। হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? হরিদা বলছে, আরে না 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 না, আরে আমি হচ্ছে একজন গরিব মানুষ, তাহলে আমাকে এই তল্লাটের সবচেয়ে বড় লোকের কথা বলবেই বা কে আমাকে? আর আমি তাদের খবর নিতেই বা যাবো কেন? তারপরে কি বলছে দেখো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তাই এই লাইনটা তোমরা দাগিয়ে নিতে পারো।
কোন লাইনটা? এই যে এখানে তোমরা 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে হাজির ছিলেন, এই লাইনটা তোমরা দাগিয়ে নাও। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। এই যে দেখো সন্ন্যাসীর পরিচয় দিচ্ছি, তোমরা এটা লাইনটি দাগিয়ে নিবা, ঠিক আছে? দেখো বলছে হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান। এই লাইনটা দাগিয়ে নাও, শর্ট কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তিনি তাহলে সন্ন্যাসী তিনি কী খান? সারা বছরে একটি মাত্র হরিতকি খান, এছাড়া আর কিছু তিনি খান না, এছাড়া তিনি আর কিছু খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম, দেখতে পেলাম এখানে যে 7 দিন হলো একজন সন্ন্যাসী জগদীশবাবুদের বাড়িতে ছিলেন। তো তিনার বৈশিষ্ট্য কি ওই সন্ন্যাসীর? তিনি সারা বছরে একটি মাত্র হরিতকি খান, এছাড়াও আর কিছুই খান না তিনি। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি। তাহলে যদি বলা হয় যে আমরা বহুরূপী গল্পে যে সন্ন্যাসীর পরিচয় পাই, সেই সন্ন্যাসীর বর্ণনা দাও, তাহলে তোমরা কী লিখবে? 1 নম্বর দেনে। তাহলে কীভাবে লিখবো আমরা? যে তিনি সারা বছরে একটি মাত্র হরিতকি খান, এছাড়াও তিনি কিছু খান না, আর সন্ন্যাসীর বয়সও হচ্ছে 1000 বছরের বেশি। আর তিনি কোথায় থাকেন? তিনি কোত্থেকে এসেছিলেন? হিমালয় থেকে এসেছেন। হরিদা, সন্ন্যাসী কি এখনও আছেন? হরিদা বলছে, আরে আরে সন্ন্যাসী কি এখনও আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে এবার গিয়ে পায়ের ধুলো নিতাম। আসলে এখানে হরিদাই কিন্তু সন্ন্যাসী সেজে গিয়েছিল, ঠিক আছে? এবার কতকরা যখন ওর সামনে বলছেন, তখন ও একটু মজা করে বলছে, আরে 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 আক্ষেপ করে বলছেন, আরে থাকলে একবার গিয়ে হয়তো পায়ের ধুলো নিয়ে আসতাম। তারপরে কি বলছে দেখো, তা পেতেন না হরিদা। তখন এরা বলছে, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। মোস্ট ইম্পর্টেন্ট লাইন 3 নম্বরের জন্য, সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে দুর্লভ জিনিস কাকে বলা হয়েছে? সব মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য এই লাইন তুলে কোশ্চিন তোমাদের বলা। এবার যদি না আসে থাকে তোমাদের বলা আসবে, এটা তোমরা মাথায় রাখো। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছে, কেন? তাহলে দেখো কেন এখানে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়াকে দুর্লভ বলা হয়েছে। দেখো, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, তাহলে দেখো জগদীশবাবু কীভাবে পায়ের ধুলো নিয়েছিল সন্ন্যাসীর কাছ থেকে? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, তখন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু কীভাবে ধুলো নিয়েছিলেন? বা যদি বলা হয় যে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া কেন খুবই দুর্লভ জিনিস, তার কারণ হচ্ছে তিনি কাউকে পায়ের ধুলো দেন না। কিন্তু জগদীশবাবু বুদ্ধি করে কি বলেছিলেন? তার পায়ে কী করেছিলেন? একটা খড়ম বানিয়েছিলেন, তাতে বোল লাগিয়ে দিয়েছিলেন, সোনার বোল লাগিয়ে দিয়ে, এবার ওই সুযোগে ওর পায়ে দিতে গিয়ে প্রণাম নিয়েছিলেন। তাহলে এইভাবে নিয়েছিলেন। তাহলে সাধারণ মানুষের পক্ষে তো এইটা নেওয়া সম্ভব নয়। তার জন্য এখানে কি বলা হয়েছে? সন্ন্যাসীর পায়ে ধুলো নেওয়াকে এখানে দুর্লভ জিনিস বলা হয়েছে। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া তা বলছে, হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর, এই দেখো এটা লাইনটা দাগাও, কি বলেছে? হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময়, যদি বলা হয় সন্ন্যাসীকে বিদায়ের সময় কত টাকা নোট দিয়ে জগদীশবাবু দিয়েছিল? 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তারপর কি বলছে দেখো, গল্প শুনে, এই দেখো কি বলছে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এই লাইন তুলে 5 নম্বরের জন্য কোশ্চেন আছে, দাগাও। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, এই লাইনটা তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে? তোমরা চিন্তা করবে না, আমি এগুলো নোটস আমি তোমাদের সুন্দর করে খাতায় লিখে তোমাদের আমি ভিডিও প্রোভাইড করে দেবো। তোমরা শুধু আমার সাথে থাকো, তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলেছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই। হরিদা, উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। তারপরে বলছে কি, শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। দেখো এই লাইন, এই শর্ট কোশ্চেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে হরিদা কোথায় থাকেন? তাহলে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটার হরিদা বসবাস করেন, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর হচ্ছে এই হরিদার। তাহলে এই যে দেখো অনাদি, তারপরে কথক, আর হচ্ছে ভবতোষ, আর আমাদের
হরিদা, এরা 4 দিনের আড্ডার ঘর হচ্ছে কি এই হরিদার বাড়িতেই। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। তাহলে ওর বাড়িতে যেগুলো রান্না হয় কিনা, তো সেগুলো কে নিয়ে আসে? চা চিনি দুধ, সেগুলো ওই কথক এবং তার বন্ধুরাই নিয়ে আসেন। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। তাহলে হরিদার জীবনে এই সমস্ত কাজগুলো কেন পছন্দ নয়? যদি তোমাকে কোশ্চেন করা হয় যে হরিদার জীবনে এই কাজগুলো মোটেই পছন্দ নয়, তার কারণ হচ্ছে হরিদা একেবারে যে কাঁটার সামনের সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। মানে তিনি কখনো মনে করতেন না যে, মানে ভাবতেন না যে না আমি যাব, একটা সময়ের মধ্যে যাব, আবার সময়ের মধ্যে ফিরে আসবো। এই একঘেয়েমি জীবন কিন্তু হরিদা মোটেও পছন্দ করতেন না। তিনি কী করতেন, বহুরূপ ধারণ করে যা 2 পয়সা রোজগার করতো, সেই রোজগার দিয়ে তার 1 সপ্তাহ কাটিয়ে দিত। সপ্তাহে হয়তো 2 দিন যেত বা 3 দিন যেত, হ্যাঁ, রূপ ধারণ করতো, তাতেই সে মানে সুখে দুঃখে জীবন কাটিয়ে দিত। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। যদি বলা হয় হরিদার এতে অনেক সময় কি ফোটে, এতই গরিব যে অনেক সময় কি হয়, তার বাড়িতে জল ফুটে কিন্তু ভাত ফোটে না। অর্থাৎ তার কাছে পয়সা নেই যে ও চাল কিনবে, যে চালটা দেবে। সেই ক্ষেত্রে কী হচ্ছে, শুধু জল ফুটছে কিন্তু কোনো প্রকারের চাল ফুটছে না। এই ঘরের অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু এই একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তারপরে কি বলছে দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইন তুলে পরীক্ষায় কোশ্চিন আসে 5 নম্বরের জন্য। এই লাইনটাও তোমরা দাগিয়ে নাও, এই লাইনটা। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্যগুলি রয়েছে তার নিজের ভাষায় লেখো, এই ধরনের কোশ্চিন একটা আসে এই লাইন তুলে। তারপরে বলছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। অর্থাৎ যেটুকু সে রোজগার করে সে বহুরূপী রূপ ধারণ করে, সেটা দিয়েই তার পেটের খিদাটা সে মিটায়। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারেন 1 আনা 2 আনা বকশিস দেয়। তাহলে এই শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, লাইনটা দাগিয়ে নাও। তারপরে কি বলছে, যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এই লাইন দুটো তোমরা দাগিয়ে নাও। এই লাইন দুটো লাগিয়ে দাও। তারপরে কি বলছে দেখো, একদিন, তারপর এবার দেখো কীভাবে তিনি এবার রূপ ধারণ করছে। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো। এই লাইন তুলেও 3 নম্বরের কোশ্চেন আছে। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তাহলে সেই আতঙ্কের হল্লার পরিচয় দাও। বুঝলা? এই লাইন তুলেও আসতে পারে, এই লাইন তুলে কোশ্চেন আছে, দাগিয়ে নাও তোমরা। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলাটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাঁশের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠে যাত্রীরা 2-1 পয়সা ফেলে দিচ্ছে। একটু পরে বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি সত্যি একটা বহুরূপী? বাসে যাত্রী কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার, পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে এইখান থেকে লাইন আসে যে একটা চকের বাস স্ট্যান্ডের কাছে এটা মানে হল্লা বেজে উঠেছিল। তাহলে চকের বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ হল্লা বেজে উঠেছিল, তার কারণ হচ্ছে হরিদা কী করেছিল, মানে পাগল সেজে বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে লোককে ভয় দেখিয়ে মানে বহুরূপী রূপ ধারণ করেছিল। ওই জন্য ওখানে বাস স্ট্যান্ডের কাছে কী হয়েছিল, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তোমরা এইখান থেকে এইটুকু একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, আমি অবশ্যই তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, আমি সম্পূর্ণ নোটস তোমাদের দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য, তোমরা চিন্তা করো না। তারপরে কি বলছে দেখো, হরিদার জীবন
এইরকমই বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এই রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারাই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদাররা হেসে ফেলেন, হরির কাণ্ড। দেখো এবার কি হয়েছে, হরিদা কি হয়েছে, বাইজি সাজ সেজেছে, একজন সুন্দরী নারী সেজেছে। এবার কি করেছে, নাচতে নাচতে বাজারের ওখানে চলে এসেছে। এবার দোকানদাররা যেহেতু জানে, মানে চিনতে পারছে যে এটা হরিদা বহুরূপ ধারণ করেছে, কিন্তু যারা বাইরে থেকে এসেছে তারা কি মানে একটু মানে হতভম্ব হচ্ছে বা একটু অবাক হচ্ছে, একটু সুন্দরী নারী দেখতে পাচ্ছে, একটু মানে হরিদা যখন একটু মুচকি হাসি দিচ্ছে তখন তারা খুশি হয়ে কিছু টাকাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। এই লাইনটা তোমরা দাগিয়ে নাও, শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার কম হয়নি। কত টাকা হয়েছিল? মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন তিনি। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দেখো সুন্দরী মেয়ে যদি একটু চোখ টিপানি দিয়ে দেয় তো সাধারণ মানুষ এমনিতেই টাকা দিয়ে দেবে। বা এখানে হরিদা কী করেছে, মানে সুন্দর একটা নারী সেজেছে, এবার একটু মুচকি হাসি দিচ্ছে কিনা, তো দোকানদাররা খুশি হয়ে কী করছে, তাকে যে যা পাচ্ছে তার এতে ফুল সাজিটাতে দিয়ে দিচ্ছে। দোকানদাররা হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতের ফুল সাজিদের উপর ফেলে দেয়। তারপরে কি দেখো, এবার দেখো আর কী কী সাজ সেজেছে। কোনো দিন বাউল সেজেছেন, কোনো দিন কাবলিওয়ালা, কখনো বা বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, সরি এটা কাপালি, সরি, কখনো হ্যাট মানে হ্যাট কোট পেন্টুল পরা ফিরিঙ্গি কেরামি সাহেব মানে ইংরেজি সাহেব সেজে গেছেন। এবার একবার এইটা দেখো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। একদিন পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতর দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। কটা ছেলেকে ধরেছিল? 4টা ছেলেকে ধরেছে। ভয়ে ভয়ে কেঁদে ফেলেছিলেন ছেলেগুলো, আর স্কুলের মাস্টারের সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা, কত বলছে, 8 আনা ঘুষ নিয়ে তারপরের মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। দেখো হরিদা এবার কী করেছে, একবার কী হয়েছে, নকল পুলিশ হয়েছিল, দিয়ে কোথায় দাঁড়িয়েছিল, এই দয়ালবাবুর লিচু বাগানে। ওখানে ছেলে মেয়েগুলো কী করছে, লিচু চুরি করতে এসছে, ওদেরকে ধরে আটক করে দিয়েছে। এবার সেই নকল পুলিশের কাছে কি স্কুলের মাস্টারমশাই ক্ষমা চেয়েছেন, দিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে এসছে। আবার কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা ঘুষ নিয়েছিল। তোমরা দাগাবে কিন্তু এই লাইনটা, কোথায় পুলিশ হয়ে দাঁড়িয়েছিল, কে ক্ষমা চেয়েছিল, কত টাকা ঘুষ নিয়েছিল, কাকে ধরেছিল, কজনকে ধরেছিল, হ্যাঁ তোমরা এটুকু ভালো করে পড়ে নেবে। পরের দিন অবশ্যই স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিলেন হরিদা। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এই গম্ভীর হয়ে ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছুটলো, মানে ছটপট করছে উঠেছে। দেখো এবার কিন্তু এই গল্পগুলো করার পরে কিন্তু মানে হরিদা এবার গম্ভীর হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। তারপর কি বলে, ঠিক আমাদের এই সন্দেহের মিথ্যে নয়, হরিদা বলেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। তাহলে কি খেলা দেখাবে এবার দেখো, আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা, আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে তো বেশি কিছু পাবেন না। হরিদা না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। তখন কথকরা বলছে কোথায় কোথায় কোথায়, হরিদা বলছে আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে এই যে দেখো একটু আগে তোমরা ঘটনাটা দেখলে যে হরিদা সন্ন্যাসী সেজেছিল, সাত দিয়ে থেকেছিল, সেই ঘটনা কিন্তু এখানে দেখাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হরিদাই কিন্তু সন্ন্যাসী সেজে মানে বহুরূপ ধারণ করে ওর বাড়িতে ছিল, ঠিক আছে। এবার দেখো কি বলছে ঘটনাটা দেখো, হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? কথকরা জিজ্ঞেস করছে যে আরে আপনার হরিদা, আচ্ছা বলুন তো আপনার হঠাৎ করে জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার উৎসাহ জাগলো কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, অর্থাৎ বলছি ও বেটাটা খুব পয়সাওয়ালা, ওর কাছ থেকে কিছুটা আদায় করে নিতে হবে। বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও 2-3 টাকার বেশি হয় না,
মাত্র ক টাকা হয়? বলছে মাত্র সারা পুরো দিনটা ঘুরে মাত্র 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু টাকা বেশি পাওয়া গেছিলো, কিন্তু তাতেই বা কী হলো, হবে? ঠিক ঠিক বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হন। দেখো তাহলে মাত্র কয়দিন বের হন, এই লাইনটা তোমরা দাগিয়ে নিবা, হ্যাঁ? কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। এই লাইন তুলে কোশ্চেন আছে 3 নম্বরের জন্য। এবার বলছে মানে লুট করবে, মানে এমন, এবার ও বলে না যে আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করি, এরকম ব্যাপারটা না। মানে এবার ও মানে হয় লুটবে তো একদম ভালো মতো লুট করবে, মানে একদম বড় লোক হয়ে যাবে, এরকম ব্যাপার। একেবারে জাজ ঝেলে নেবো না, তাতে আমার সারা বছর চলে যাবে। তারপরে কি বলছে দেখো, কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। এরা তখন বলছে, আরে আরে আপনি না হয় ওদেরকে লুট করবেন না, কীভাবে করবেন? তিনি বেটা ধনী কিন্তু খুব কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগীর সাহায্যে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলে বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। এটা কতকটা ধারণা করছে যে আচ্ছা হরিদা, আপনি যদি কোনো সাজেন বা বৈরাগী সাজেন, তাহলে আপনাকে খুশি হয়ে কত দেবে? মাত্র হয়তো খুব খুশি হলে 8 মানে কত দিবে? 5 আনা দিবে। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। বলছে, আরে কত দিবে না দিবে, তোমরা যদি দেখতে চাও খেলাটা, জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যায় তোমরা এসো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছেই যাবো। বলছে, আরে আরে না, ঠিক হবে, আমাদেরকে ওখানে যেতেই হবে, আমাদের স্পোর্টের জন্য চাঁদা নেবার জন্য আমরা জগদীশবাবুর বাড়িতেই যাব, অর্থাৎ আমরা ওখানেই যাব। তো দেখো, আমি আজকে তোমাদের প্রথম যে পর্ব রয়েছে বহুরূপীর, সেই প্রথম পর্বটা আমি পড়ালাম। এর পরের দিন আমি তোমাদের পরবর্তী পাঠটা সুন্দর করে এভাবে লাইন তুলে বুঝিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে একটা ভিডিওতে তোমরা ছোট্ট, তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক করে দেবে ভিডিওটা। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।